মিডিল ক্লাস মেন্টালিটি আমাদের জীবনের, আমাদের সুখের, আমাদের ভালো থাকার 12টা বেজে যাওয়ার মূল কারণ কি? আমাদের মেন্টালিটি, আমাদের উড়নচণ্ডী মেন্টালিটি, আমাদের দেখনদারি মেন্টালিটি। রাজীব 17,000 স্যালারির একটা জব করে, কোনো ইএমআই দিতে হতো না, সংসার তার ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন রাজীব শুনল পাশের বাড়ির জগেন বাবু ব্যাটিংয়ে 2 লাখ টাকা জিতেছেন। এবার তা শুনে রাজীবের মনে হলো যে চলো একবার ট্রাই করে দেখা যাক। একবার ট্রাই করতে ক্ষতি কি? ভাগ্যক্রমে রাজীব প্রথমবারে 20,000 টাকার একটা বাজি জিতে নিল। রাজীব তখন আরে বাহ, সেই ব্যাপার তো। এই লোভে পরের দিন রাজীব আবার 50,000 টাকা লাগিয়ে দিল। কিন্তু এবার রাজীব আর কিছুই পেল না। শেষে যেটা ছিল আর যেটা পেয়েছিল দুটোই তার হাত থেকে চলে গেল। সে মাসে রাজীবের সংসারে অনেক টান পড়লো। বাধ্য হয়ে তখন রাজীব ব্যাংক থেকে 30,000 টাকার লোন নিল, আর তার থেকে 20,000 টাকা আবার ব্যাটিংয়ে লাগিয়ে দিল, এই ভাবনা নিয়ে যে ভাই আমার আর লাভের দরকার নেই, আমার লসটা উঠলেই হলো। কিন্তু সেটাও গেল। এইভাবে রাজীব নিজেকে টাকার ফাঁদে ফাঁসিয়ে নিল, যেখান থেকে বেরিয়ে আসা রাজীবের জন্য খুবই মুশকিল ছিল। এটা তো গেল রাজীবের কথা। আরেকজন আছে, এই যে রাহুল, রিসেন্টলি একটা চাকরি পেয়েছে। তো এখন ব্যাপার হলো, চাকরি পেয়েছি, ভালো বাড়ি আর একটা 4 চাকা না হলে চলে। তো ব্যাস, চাকরি পাওয়ার 1 বছরের মধ্যেই সে ব্যাংক থেকে লোন নিয়ে বেশ সুন্দর একখানা বাড়ি বানিয়ে নিয়েছে। এর কিছুদিন পরেই ইএমআই দিয়ে একটা 4 চাকাও বাড়িতে নিয়ে চলে আসে। এরপর রাহুল বিশাল ধুমধাম করে বিয়েটাও করে ফেলে কিছু টাকা লোন নিয়ে। এবার তোমরাই ভেবে বলো রাহুল এখন কোন পর্যায়ে আছে। আমরা যদি রাজীবের কথাটাকেই ধরি, যারা কিউরিওসিটি থেকে এই ব্যাটিংয়ে তো প্রবেশ করে, কিন্তু নিজের অজান্তে কখন যে সে নিজেকে সেটাতে এডিক্ট করে ফেলে তা সে নিজেও বুঝতে পারে না। আর এই আল জাজিরার একটা রিপোর্ট অনুযায়ী সব থেকে অবাক করে দেওয়া যে রিপোর্টটা হলো, 61 মিলিয়ন মানুষ এই ধরনের ফ্যান্টাসি গেমে পার্টিসিপেট করে। তার মধ্যে 65% মানুষই হলো ছোট ছোট শহর আর গ্রাম থেকে। আর সব থেকে বড় দুঃখের ব্যাপার যেটা হলো, এই সমস্ত প্ল্যাটফর্মগুলিকে প্রমোট করছে আমাদেরই বড় বড় সেলিব্রিটিসরা, যাদেরকে আমরা আমাদের ইন্সপিরেশন মনে করি, আমাদের লাইফের রোল মডেল মনে করি। রাজীব আর রাহুলের মতো অনেক মানুষকেই আমরা আমাদের চারপাশে দেখতে পাই, যারা নিজেদেরকে অজান্তেই এরকম একটা ট্র্যাপে ফাঁসিয়ে রেখেছে। তাই আজকের ভিডিওতে এমনই 8টি পয়েন্ট আলোচনা করব, যেটার মাধ্যমে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে টাকাকে তোমার কিভাবে খরচ করা উচিত, ব্যবহার করা উচিত। একটা কথা মনে রাখবে যে টাকাই হলো সেই জিনিস যেটা তোমাকে ধনী বানিয়ে দিতে পারবে, আবার ভিখারিও বানিয়ে দিতে পারবে। তাই টাকার ব্যবহার জানাটা আমাদের অত্যন্ত জরুরি। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, এটা বিয়ে বাড়ি নাকি বরবাদ বাড়ি? বিয়ে প্রতিটা মানুষের জীবনের একটা সুন্দর মুহূর্ত, দুটি পরিবারের মিলন, একটা নতুন সম্পর্কের শুভারম্ভ। আর ভারতবাসীর কাছে বিয়েটা শুধুমাত্র একটা ট্র্যাডিশনই নয়, একটা ইমোশনও। তাই গয়নাগাটি থেকে শুরু করে জামা কাপড়, জুতো, লাগেজের ব্যবসা, এইসবের উপরেই তো টিকে আছে। আর এটার জন্য ভারত লাগেজ ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা মার্কেট, যা অন্যান্য মার্কেট ইন্ডাস্ট্রির থেকে অনেক বড়। এছাড়াও 84% বিক্রি এই বিয়ের মরশুমেই হয়। বিয়ের মরশুমে এমনই একটা ট্রেন্ড চলে যে আমার বিয়েতে যেন কোনো রকম কমতি যেন না থাকে, এই আশায় এমন সব ম্যানেজমেন্ট করা হয় যে সে তার সমস্ত কামাই টাকায়, ইভেন লোন নিয়েও মানুষ এই বিয়েতে খরচ করে ফেলে, কোনো বাজেটের প্ল্যান না করে। তবুও কোনো প্রতিবেশী বা আত্মীয়রা এটা ওটা খুদ বের করেই ফেলে। সো দেখনদারির চক্করে পড়ে নিজের ফিনান্সের 12টা না বাজানোই ভালো। আমার হিসাবে বিয়ে একটা ইন্টিমেট ফাংশনের মতোই হওয়া উচিত, যেখানে চেনা জানা কিছু আত্মীয়রা থাকবে আর কিছু প্রতিবেশী। তবুও তুমি যদি গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করতে চাইছো, তাহলে আগে বাজেট তৈরি করো, আর কোনোভাবেই বাজেটকে অতিক্রম করো না, যাতে বিয়েটা যেন বিয়েই হয়, বরবাদি না হয়। নাম্বার 2, তুমি ব্যবহার করছো নাকি ব্যবহৃত হচ্ছ? খাবার অর্ডার করতে চাইছো, জোম্যাটো আছে। গ্রোসারি চাই, বিগ বাস্কেট থেকে অর্ডার করে নিচ্ছ। ঘড়ি, ওয়াশিং মেশিন, ড্রেস, যেটা চাও সেটাই 1 ক্লিকে তোমার কাছে পৌঁছে যাচ্ছে। ভারত একটা সেকেন্ড লার্জেস্ট ই কমার্স মার্কেট হলো, যেখানে প্রায় 800 মিলিয়ন কনজিউমার আছে, আর অ্যানুয়ালি 124 লাখ কোটি টাকারও বেশি ট্রানজ্যাকশন হয়। আর অবাক করে দেওয়া ব্যাপারটা হলো, এর 60% প্রফিট কোনো বড় শহর থেকে নয়, বরং তা আসে ছোট ছোট শহর এবং গ্রামগুলো থেকে, যেখানে ভারতের 80% মিডিল ক্লাস পরিবার বাস করে। মানুষ অনলাইন ফ্যাসিলিটির উপর এতটা ঝুঁকে পড়েছে যে 500 মিটার দূরে গিয়ে দোকান থেকে জিনিস কেনার পরিবর্তে অনলাইন কেনাকাটাকে প্রোগ্রেসিভ মনে করা শুরু করেছে। কিন্তু ব্যাপার হলো, আমেরিকা এবং অন্যান্য কান্ট্রিগুলোতে এই ফ্যাসিলিটি এই কারণে শুরু করা হয়েছিল, কারণ সেখানে আমাদের এখানের মতো অলিগলিতে রেশন বা সবজির দোকান ছিল না। আর টেকনিক্যালি এই জিনিসটার আমাদের অতটা দরকারও নেই। কিছুদিন আগেই একটা পোস্ট ভাইরাল হয়, যেখানে একজন ব্যক্তি সেম জিনিস অনলাইন এবং অফলাইন অর্ডার করে বিলের ফারাক
ফারাক পয়েন্ট আউট করেছিলেন। তিনি সেম রেস্টুরেন্ট থেকে অনলাইন অর্ডার করেন এবং অফলাইনও কিনেন। অনলাইনে সে সেম জিনিসটাই 75 টাকার ডিসকাউন্ট কুপন কোড ইউজ করার পরেও 689 টাকায় পেলেন, আর অফলাইনে জিএসটি অ্যাড করার পরেও 512 টাকায় পেলেন। মানে প্রতি অর্ডারে তুমি প্রায় 100 থেকে 150 টাকা বেশি দিচ্ছ। কিন্তু কথা এটা না যে তুমি 100-150 টাকা বেশি দিচ্ছ, কথা হলো ঘরে বসে এক ক্লিকেই অর্ডার করার অভ্যেসটা আমাদের কম্পালসিভ বাইং এর দিকে ঠেলে দিচ্ছে, যেখানে আমরা শুধু কোনো কারণ ছাড়াই জিনিস কিনতেই থাকি। আর একজন মিডল ক্লাস ব্যক্তি এটা কখনো বুঝতে পারে না যে এটা কত বড় একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ হলো। এই প্রগ্রেসিভের নামে ই কমার্স সাইটগুলো মিডল ক্লাসের পকেটে একটা অনেক বড় বার্ডেন নিয়ে চলে এসেছে। তুমি যদি নিজে এটার মান্থলি হিসাব লাগাও তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ব্যবহার করছো নাকি ব্যবহৃত হচ্ছ। নাম্বার 3, ব্র্যান্ড, দ্য গেম অফ স্ট্যাটাস। ব্র্যান্ড অর্থাৎ মায়া, মানে সেই সমস্ত লোগো যেটার জন্য 1000 টাকা জিনিসকে 4000 টাকা বা 6000 টাকা ইভেন 10,000 টাকা দিয়েও মানুষ কিনে নিচ্ছে। যত বড় ব্র্যান্ড তত বড়ই তার ঐশ্বর্য সেই ব্র্যান্ড ব্যবহারকারীর। আর এটাই কারণ সবাই ব্র্যান্ডের পিছনেই ভাগতে শুরু করে। আর এই সমস্ত কিছুর মায়াজাল সেলিব্রিটিসরাই বিছিয়ে দিয়েছে। সেলিব্রিটিসদের সবসময়ই টপ ব্র্যান্ডেরই স্টার ভিউজ দিতে দেখা যায়, কিন্তু সত্যি তো এটাই, এদের লাইফ স্টাইলটাই হলো এরকম শো অফ করার জন্য এদের টাকা দেওয়া হয়। কিন্তু তুমি যদি ব্যারাক ওবামাকে দেখো, মার্ক জুকারবার্গকে দেখো, স্টিভ জবসকে দেখো, বিল গেটসকে দেখো, এদের কাউকেই তাদের জামা কাপড়ে বড় বড় লেখা থাকা ব্র্যান্ডের নাম দেখতে পাবেন না, যেটা সাধারণভাবে মিডিল ক্লাসের ব্র্যান্ডের জামা কাপড়ে দেখতে পাওয়া যায়। স্টিভ জবস এবং মার্ক জুকারবার্গকে যদি ভালো করে দেখো তাহলে দেখবে তারা বেশিরভাগ ইন্টারভিউ সেম ড্রেস পরেই দিয়ে। এর সিম্পল কারণ হলো তারা দেখনদারিতে বিশ্বাস করে না। যেখানে একদিকে মিডিল ক্লাস টাকা আসতেই নিজেকে দেখনদারিতে সামিল করে নেয়, আর এদিকে সুপার রিচ যারা আছে তাদের দেখনদারির দরকারই পড়ে না। এই সমস্ত খরচা তারা ফালতু খরচা মনে করে। আর সব থেকে হাসি তো তখন পায় যখন দেখি যে অনলাইন শপিংয়ে যখন আসি তখন একজোড়া জুতার পাশেও যখন ইএমআই এর অপশন দেখতে পাই, মানে তোমার জুতা কাপড় বাকিতে কিনতে পারবে। স্ট্যাটাস সিম্বলসের পিছনে ভাগতে ভাগতে আমরা এমনই একটা ভার্চুয়াল দুনিয়া ক্রিয়েট করে ফেলেছি যে যেখানে আমরা সবাই একে অপরের চেয়ে বেশি সাকসেসফুল দেখাতে চাই। বিদেশি ব্র্যান্ডের পিছনে না দৌড়ে দেশি ব্র্যান্ডগুলোকেই একটু দেখো। এমন অনেক লোকাল দোকান আছে যেখানে অল্প দামে ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় জুতো পেয়ে যাবে। শুধুমাত্র একটা ট্যাগের জন্য 4-5 হাজার টাকা খরচ করার ব্যাপারটা তো ভাই আমার বোঝার বাইরে। নাম্বার 4, বাকির স্ট্যাটাস। বাড়ি কিনতে চাইছো, লোন নাও। রিনোভেট করতে চাইছো, লোন নাও। গাড়ি কিনতে চাইছো, লোন নাও। ইভেন আজকাল তো মানুষ ঘুরতে যাওয়ার জন্য লোন নিচ্ছে। লোন আমাদের দেশে এমনভাবে পাওয়া যাচ্ছে যে যেন এটা একটা সবজির দোকান হলো। দ্য টাইম অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী 67% ভারতীয় তার নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানোর জন্য লোন নিচ্ছে। এর মধ্যে 74%ই মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এই ব্যাপারটা হয়তো শুনতে তোমার খুব নর্মাল লাগতে পারে, কিন্তু এরকম ছোট ছোট বিষয়ের জন্য লোন নেওয়া এবং 10 থেকে 11% ইন্টারেস্ট দেওয়া তোমার পকেটকে ধীরে ধীরে খালি করে দিতে পারে। চলো এটাকে উদাহরণ দিয়ে দেখি। ধরো তুমি তোমার পার্সোনাল কাজের জন্য 1 লাখ টাকা লোন নিলে 2 বছরের জন্য। তো বর্তমান ইন্টারেস্ট 10.65% রেট অনুযায়ী তোমার ইএমআই পড়বে প্রায় 5,000 টাকা। আর যে টোটাল অ্যামাউন্ট তোমাকে রিটার্ন করতে হবে তা হলো 1,20,000 টাকা। তুমি হয়তো এটাতেও কোনো প্রবলেম দেখতে পাচ্ছ না। তাহলে এখন শোনো, তুমি 5,000 টাকা যে ইএমআইটা দিচ্ছ ওটাই যদি তুমি 2 বছরের জন্য এসআইপি করো তাহলে তোমার সেভিংস হয়ে যাবে 1,36,000 টাকা, তাও আবার 12% এক্সপেক্টেড রিটার্ন অনুযায়ী। মানে যে টাকাটা তুমি স্ট্যাটাস দেখানোর ক্ষেত্রে খরচ করেছিলে সেটা দিয়ে তুমি তারও বেশি টাকা বানিয়ে ফেলতে পারতে। সো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে তোমার যদি কোনো ছোট ছোট স্বপ্ন থাকে তাহলে লোন নেওয়ার পরিবর্তে তুমি 2 বছরের জন্য এসআইপি করতে পারো, আর সেই টাকা দিয়ে তোমার স্বপ্নটাকে পূরণ করো, তাও আবার বিনা বার্ডিং করে। নাম্বার 5, পড়াশোনার লড়াই। আমার ছেলে তো ইঞ্জিনিয়ার হবে। বেশিরভাগ মিডল ক্লাস পরিবারের বংশরক্ষকের আপ্যায়ন এইভাবেই হয়। নিজের ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর জন্য এতটা পাগল হয়ে থাকে যে তার জমি জায়গা পর্যন্ত বিক্রি করে দিয়ে ভালো স্কুল, ভালো কলেজ, ভালো কোচিং দেওয়ার জন্য কখনো পিছু পা হয় না। এতে খারাপ কিছু নেই, কিন্তু ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর আগে প্রতিটা বাবা মাকে এই ব্যাপারটা ইনসিওর করে নেওয়া উচিত যে এই স্বপ্নটা তার ছেলের আছে তো, নাকি নিজের স্বপ্নটাকেই তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সাল 2022-23 নিটের জন্য 19 লাখ ছেলে মেয়ে প্রিপেয়ার হয়। ওখানেই আইআইটিতে 10 লাখ আর ইউপিএসসিতে 11,35,000, মানে সব মিলে প্রায় 40 লাখ। এর মধ্যে মাত্র 10%ই সাকসেসফুল হবে। তার মানে এই নয় যে এই এক্সামের জন্য কাউকে ট্রাই করা উচিতই না, কিন্তু যে কোনো পথকে বেছে নেওয়ার আগে আপনার ছেলের ইন্টারেস্ট, স্কিলস এবং আপনার পকেটের স্ট্যাটাসটাও দেখে নেওয়া উচিত। তুমি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস এটার জন্যই হতে চাইছো যে এই পোস্টগুলো তোমার ভালো লাগে তাহলে ঠিক আছে, কিন্তু ওটাকে যদি তুমি প্রফেশনাল অ্যাঙ্গেল মানে টাকা কামানোর পথ হিসেবে দেখছো তাহলে ভাই আরো অনেক রাস্তা আছে টাকা কামানোর, যেখানে তুমি এর থেকেও অনেক বেশি টাকা কামাতে পারবে। কয়েক মাস আগে ক্লার্কের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে প্রায় 3,700 পিএইচডি হোল্ডারকারীরা অ্যাপ্লাই করেছিল। মানে তুমি দেখতেই পাচ্ছ আমাদের ফর্মাল এডুকেশন
এডুকেশনের ভ্যালু কি। তোমার ডিগ্রি শুধুমাত্র কাগজ ছাড়া আর কিছুই না। যদি তুমি সত্যিই শিখতে চাও তাহলে কলেজ ডিগ্রি না নিয়েও বিশাল কিছু শিখে নিতে পারো। শুধুমাত্র বই পড়ে, পডকাস্ট শুনে, ইউটিউব থেকে, মানুষের থেকেও শিখতে পারবে, যেটাকে বলা হয় সেলফ এডুকেশন। আর এটা তোমাকে সাহায্য করবে আমাদের চ্যানেল ব্রেন অপটিমাইজার। দ্য মিন্টে পাবলিশড হওয়া একটা আর্টিকেল অনুযায়ী একটা মিডিল ক্লাস পরিবার একজনের শিক্ষার পিছনে 50,000 থেকে 50 লাখ পর্যন্ত খরচ করে ফেলে। আর এটা জীবনের সবচেয়ে বড় খরচের মধ্যে একটা খরচ। একটু ভালো স্যালারি পাওয়া ব্যক্তিদের যদি দেখি তাহলে এই খরচটা 1 কোটি পর্যন্ত যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয়, আদৌ কি এই খরচ অতটা ভ্যালুয়েবল স্কিলস প্রোভাইড করে? হয়তো না। তাই প্রতিটা স্টুডেন্টস এবং প্যারেন্টসদের কাছে আমার অনুরোধ, অমুকের ছেলের ভবিষ্যৎ দেখে নিয়ে নিজের ছেলের ভবিষ্যৎ ডিসাইড করবেন না। সেটাই করুন যেটা আসলেই তার জন্য ভালো। নাম্বার 6, কার নাকি বেকার। বাড়ি, বিয়ে এবং এডুকেশনের পর সবচেয়ে বড় লাইবিলিটি যেটা মিডিল ক্লাস বিনা কারণে নিজেকে জড়িয়ে ফেলে, আর সেটা হলো গাড়ি। লাস্ট ইয়ার গাড়ি বিক্রি 8.2% বেড়ে যায়। মানে লাস্ট ইয়ারে 40 লাখ গাড়ি বিক্রি হয়। পেট্রোলের দাম বেড়ে যাওয়া, গাড়ি বিক্রির সংখ্যা বেড়ে যাওয়া, এটা পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে যে মিডিল ক্লাস পরিবার কোনো হিসাব ছাড়াই তার ফিনান্সিয়াল ডিসিশন নিচ্ছে আর নিজেকে আরো গরিব হওয়ার পথে ঠেলে দিচ্ছে। দেখো, তোমার ডেইলি অ্যাভারেজ ট্রাভেল যদি 30 কিমির নিচে হয় তাহলে তুমি ক্যাব প্রেফার করতে পারো, আর এটাই তোমার জন্য বেস্ট হবে। আর তোমার অ্যাভারেজ ট্রাভেল যদি 30 কিমির বেশি হয় তাহলে গাড়ি তোমাকে নেওয়াই উচিত। কিন্তু কোনটা? ওই গাড়িটাই নাও যেটা তুমি এফোর্ড করতে পারবে। আর শুধুমাত্র তার রোড প্রাইস দেখেই নিও না, সাথে অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট, ইন্স্যুরেন্স এসব দেখো। সাথে এটাও দেখো যে তোমার কাছে পার্কিং স্পেস কতটা আছে। তুমি যদি আরো বাজেট ফ্রেন্ডলি হতে চাইছো তাহলে ইউজ কারও চুজ করতে পারো। ফাইনালি, গাড়ি তুমি ক্যাশে নাও বা ফিনান্সে, যদি তুমি কমফোর্টেবলি এই ঝামেলাটাকে সামলাতে পারো তাহলে তোমার জন্য গাড়ি নেওয়াটা বেস্ট আইডিয়া হতে পারে। আর যদি তুমি কোনো রকম লোন নিয়ে গাড়ি নিচ্ছ তাহলে তোমার জন্য এটা গাড়ি না, সবচেয়ে বেকার জিনিস হলো। নাম্বার 7, ইম্পর্টেন্ট লেসন। তুমি এটা শুনেছো, রিচেস্ট বিকামিং রিচ অ্যান্ড পুর বিকামিং পুর। কিন্তু এরকমটা হয় কেন? কারণ মিডিল ক্লাসরা ধনী দেখানোর জন্য খরচ করে আর ধনীরা ধনী হওয়ার জন্য ইনভেস্ট করে। এটা সবসময় মনে রাখবে যে তুমি যদি 100 টাকা কামাই করছো তার থেকে শুধুমাত্র 10 টাকা তোমার জন্য খরচ করো আর বাকিটা ইনভেস্ট করো। কিন্তু আসলে আমরা কি করি? 90 টাকায় খরচ করে ফেলি আর বাকি 10 টাকা ইনভেস্ট করি, নয়তো সেভিংসে রেখে দিই। এটাই হলো একটা মিডিল ক্লাসের সব থেকে বড় প্রবলেম। আমরা ইনভেস্টমেন্টকে একটা অপশন হিসেবে দেখি আর ধনীরা দরকারি নজরে দেখে, যেটার ফল তারা পরম্পরায় পেতেই থাকে। আর মিডিল ক্লাস একটা ভার্চুয়াল সাকসেসের পিছনে অন্ধ হয়ে থাকে, ধনী হওয়ার আশায় আবার গরিব হওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার একটু ভালো করে শোনো, যদি তুমি চাইছো যে কোনো জিনিস কিনবে বা অনলাইন অর্ডার করবে তাহলে সেটার জন্য 24 ঘন্টা ওয়েট করো আর দেখো যে এটা কি আদৌ তোমার জন্য দরকার আছে বা এটাকে কি তুমি অন্যভাবে করতেও পারবে। ভালো করে অ্যানালাইজ করো জিনিসটা আসলে তোমার কতটা দরকার। যদি সত্যিই খুব দরকার তাহলে যাও। কেন? যারা ভবিষ্যতের কথা না ভেবেই ফালতু জিনিসের প্রতি খরচ করে তারা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোরই জন্য প্রবলেম ক্রিয়েট করে শুধু। সো নিজের পরিশ্রমের টাকা ভেবেচিন্তে খরচ করো, ফালতু জিনিসে খরচ করার পরিবর্তে ইনভেস্ট করো। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।